আপনি বলছেন আপনি মিথ্যা কথা বলছেন, কাজে আপনার এই কথাটি মিথ্যা, অর্থাৎ আপনি সত্যি কথা বলছেন। অথচ আপনি বললেন আপনি মিথ্যা কথা বলছেন, অর্থাৎ আপনার এই কথাটিও মিথ্যা। আপনি সত্যি কথাই বলছেন, কিন্তু আপনি বলছেন আপনি মিথ্যা কথা বলছেন, কাজে এই কথাটিও মিথ্যা। আপনি সত্যি কথাই বলছেন, অথচ আপনি মিথ্যা কথা বলছেন, অর্থাৎ সত্যি কথাই বলছেন, মিথ্যা কথা বলছেন, সত্যি কথা বলছেন। গপ্প ভাইবস অডিও ড্রামা গপ্পে জাগুক অনুভব। ঘর ঘর করে ধাতব দরজাটা নেমে এসে আমাকে ল্যাবরেটরির ভৌতিক কক্ষে আটকে ফেলল। বের হবার বেশ কয়টি দরজা আছে, সেগুলো খোলা না থাকলেও প্রবেশপথে সুইচ প্যানেলের সামনে অপেক্ষমান রোবটটিকে বললেই আমাকে বের করে দেবে। কিন্তু তবু কেন জানি আমার মনে হলো আমি খুব বিপদে পড়ে গেছি। আর 10 মিনিটের ভেতরে এই ল্যাবরেটরি কক্ষে যে অস্বাভাবিক পরীক্ষাটি চালানো হবে, তাতে যে পরিমাণ তেজস্ক্রিয় রশ্মি বের হবে তার লক্ষ্য ভাগের 1 ভাগ একটি শক্তিশালী ঘোড়াকে 1 সেকেন্ডের ভেতর মেরে ফেলতে পারে। কাজেই 10 মিনিটের আগেই আমাকে এখান থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। আমি ইমার্জেন্সি এক্সিট দিয়ে বের হবার জন্য ল্যাবরেটরির অন্য পাশে চলে এলাম। 10 মিনিটের এখনো অনেক দেরি, কিন্তু আমি একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম। লক্ষ্য করলাম ইমার্জেন্সি এক্সিটের হ্যান্ডেল ধরার সময় আমার হাত অল্প কাঁপছে। হ্যান্ডেলে চাপ দেবার পূর্ব মুহূর্তে আমার মনে হলো দরজাটি খোলা যাবে না। কেন মনে হয়েছিল জানি না, এরকম মনে হওয়ার পেছনে কোনো যুক্তি নেই। কিন্তু যখন বারবার হ্যান্ডেল ঘুরিয়েও দরজাটা খুলতে পারলাম না, তখন কেন জানি মোটেই অবাক হলাম না। মৃত্যু ভয় উপস্থিত হলে হয়তো অবাক হওয়া বা দুঃখিত হওয়ার মতো সহজ অনুভূতিগুলো থাকে না। আমি লাভ নেই জেনেও ল্যাবরেটরির সব কয়টি দরজা ধাক্কা দিয়ে দেখলাম। পরীক্ষাটি বিপজ্জনক, তাই এগুলো অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। আমার ধারণা হয়েছিল ইমার্জেন্সি এক্সিটটা সত্যিকার ইমার্জেন্সির সময় ব্যবহার করতে পারবো, কিন্তু এখন দেখছি এটিও বন্ধ করে দেওয়া হয়েছে। ল্যাবরেটরির মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আমি মাথা ঠান্ডা করার চেষ্টা করলাম। ভীষণ উত্তেজিত হয়ে উঠেছি। কোনো উপায় নেই, মারা যাচ্ছি। এই ধরনের দুশ্চিন্তা, হতাশা আর আতঙ্ক আমাকে স্বাভাবিকভাবে চিন্তা করতে দিচ্ছিল না। আমি নিজেকে বোঝালাম, হাতে খুব কম সময়, এখান থেকে বের হতে না পারলে মারা যাব, আর বের হতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে। আমার মনে হলো রোবটটিকে বুঝিয়ে বললে আমাকে বের করে দেবে। এখন রোবটকে কিছু না বলেই হতাশ হয়ে যাবার কোনো অর্থ নেই। আমি কয়েকটা মোড় ঘুরে ল্যাবরেটরির শেষ ঘরটিতে পৌঁছলাম। এখানে একটি ছোট্ট ফুটো আছে, সেদিক দিয়ে মাথা বের করে পাশের ঘরে তাকানো যায়। পাশের ঘরটিতেই একটি অতিকায় রোবট একরাশ সুইচের সামনে দাঁড়িয়ে আছে। মাথার কাছে টিকটিক করে একটা ইলেকট্রনিক ঘড়ি সময় ঘোষণা করে যাচ্ছে। প্রতি 3 সেকেন্ড পর পর একটা লাল আলো ঝিলিক করে সারা ঘরকে আলোকিত করছিল। সবকিছু ছাপিয়ে একটা মৃদু গুঞ্জন শোনা যাচ্ছিল। আমি উচ্চস্বরে ডাকলাম, এই এই রোবট। রোবটটির নাম আমার মনে নেই। সেটি মাথা তুলে তাকালো, বলল, কে? আমি গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। বললাম, আমি ভিতরে আটকা পড়ে গেছি, ইমার্জেন্সি দরজাটা খোলো তো। সম্ভব নয়। রোবটটির এই নির্বোধ অথচ নিষ্ঠুর উত্তর শুনে আমি শিউরে উঠলাম। আমি স্পষ্ট বুঝতে পারলাম ওকে হাজার যুক্তি দেখিয়েও টলানো যাবে না। এইসব রোবট বহু পুরনো আমলের। মানুষের শরীর যে রোবটের মতো যান্ত্রিক নয়, স্বাভাবিক অবস্থায় অতি অল্প তারতম্যেই যে মানুষ মারা যেতে পারে, এবং মানুষের মৃত্যু যে মোটেই আর্থিক ক্ষতি নয়, একটা মারাত্মক মানবিক বিপর্যয়, এই ধারণা এইসব রোবটের কপোট্রনে দেওয়া হয়নি। এই রোবটটি নির্বিকারভাবে আমাকে এখানে আটকে রাখবে,
এবং আমার মৃত্যু তার কপোট্রনের চৌম্বক ক্ষেত্রে এতটুকু আলোড়নের সৃষ্টি করবে না। আমি আবার কথা বলতে গিয়ে অনুভব করলাম আমার গলা শুকিয়ে গেছে। শুকনো গলাতেই বললাম, তুমি আমাকে বের হতে না দিলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি? আমি মারা যাব। মানে? তোমার কপোট্রনটি ভেঙে ফেললে তোমার যে অবস্থা হয় আমার সেই অবস্থা হবে। তাহলে খুব বেশি টাকা ক্ষতি হবে না, কিন্তু আপনাকে বের করতে হলে বিভাজনটি বন্ধ করতে হবে। 6টা ট্রান্সফরমার থামিয়ে দিতে হবে। সবগুলি ফিউজ এক্সপোজ হয়ে যাবে, অর্থাৎ সব মিলিয়ে 6,090 টাকা নষ্ট হয়ে যাবে। সেই তুলনায় আপনার মূল্য মাত্র 480 টাকা। 480 টাকা? হ্যাঁ, মানুষের শরীর যেসব বায়োকেমিক্যাল কম্পাউন্ড দিয়ে তৈরি, খোলা বাজারে তার সর্বোচ্চ মূল্য 480 টাকা। অসহ্য রাগে আমি দাঁত কিরমির করতে লাগলাম। এই নির্বোধ রোবটটিকে আমি কিভাবে বোঝাবো যে 480 টাকা বাঁচানোর জন্য নয়, আমাকে বাঁচানোর জন্যই আমার এখান থেকে বের হওয়া দরকার। একটা মানুষের মূল্য শুধুমাত্র পার্থিব মূল্য নয়, তার থেকেও বেশি। কিন্তু তাকে সেটা কে বোঝাবে? অল্প কিছু কারিগরি জ্ঞান আর তৃতীয় শ্রেণীর যুক্তিতর্ক ছাড়া এটি আর কিছু বোঝে না। তবু আমি আশা ছাড়লাম না। রোবটটিকে ডাক দিলাম, এই শোনো, বলুন। আমি এখান থেকে বের হতে না পারলে মারা যাব। জানি। আমি মরে গেলে এই এক্সপেরিমেন্টটার কোনো মূল্য থাকবে না, আর কেউ এর ফলাফল বুঝতে পারবে না। জানি। কাজেই আমাকে বের হতে দাও। আমাকে বলা হয়েছে আমি যেন সবচেয়ে কম ঝামেলায় এই পরীক্ষাটি শেষ করি। এর ফলাফল নিয়ে কি করা হবে না হবে সেটা জানা আমার দায়িত্ব নয়। আমি ভেবে দেখেছি সবচেয়ে কম ঝামেলা হয় আপনাকে ভেতরে আটকে রাখলে। আপনাকে বের করতে হলে আবার নতুন করে সব শুরু করতে হবে, সেটি সম্ভব নয়। কাজে আপনি ভেতরেই থাকুন। আপনার মৃত্যুতে খুব বেশি একটা আর্থিক ক্ষতি হবে না। ইডিয়েট! আমি তীব্র স্বরে গালি দিলাম। সান অফ এ বিচ! আপনি অর্থহীন কথা বলছেন। রোবটটির গলার স্বর একঘেয়ে যান্ত্রিকতায় নিষ্প্রাণ। আমি ব্যর্থ হয়ে ফিরে এলাম। এখন কি করতে পারি? এই বিরাট ল্যাবরেটরির অতিকায় যন্ত্রপাতির ভেতর আমি একান্তই অসহায়। হতাশায় আমি নিজের চুল টেনে ধরলাম। তক্ষুনি নজরে পড়ল এক কোনায় ঝোলানো টেলিফোন। ছুটে গিয়ে রিসিভার তুলে নিলাম। হ্যালো হ্যালো হ্যালো, কে? প্রফেসর? হ্যাঁ, আমি ল্যাবরেটরিতে আটকা পড়ে গেছি। আমরা বুঝতে পেরেছি। আপনাকে বাইরে আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কিছু করতে পারছি না। সবকিছু এখন নিয়ন্ত্রণ করছে রোবট। রোবটের কানেকশন কেটে দাও। ওটার কোনো কানেকশন নেই। একটা পারমাণবিক ব্যাটারি সোজাসুজি বুকে লাগানো। সর্বনাশ! তাহলে উপায়? আমরা দেখি কি করতে পারি। আপনি ঘাবড়াবেন না। রিসিভারটি ঝুলিয়ে রেখে আমি বিভাট্রনে হেলান দিলাম। একটা গুঞ্জন শোনা যাচ্ছে। কিছুক্ষণের ভেতর পরীক্ষাটি শুরু হবে। আমি স্পষ্ট বুঝতে পারলাম আমি মারা যাচ্ছি। রোবটটিকে বিকল করা সম্ভব নয়। রোবটটিকে বিকল না করলে এই পরীক্ষাটি বন্ধ করা যাবে না, আর এই পরীক্ষাটি বন্ধ না হলে আমার মৃত্যু ঠেকানো যাবে না। সময় ফুরিয়ে আসছে। আমার ঘড়ি দেখতে ভয় করছিল, তবু তাকিয়ে দেখলাম আর মাত্র 6 মিনিট বাকি। 6 মিনিট পরে আমি মারা যাব। আমার স্ত্রী বুলা কিংবা ছেলে টোপন জানতেও পারবে না আমি ইঁদুরের মতো ল্যাবরেটরির ভেতর আটকা পড়ে মারা গেছি। আমার শেষবারের মতো বুলাকে একটা ফোন করতে ইচ্ছে হলো। ফোন তুলে ডায়াল করতেই বুলার কণ্ঠস্বর শোনা গেল। হ্যালো। কে? বুলা? হ্যাঁ। শোনো, ঘাবড়ে যেও না।
আমি একটা ভীষণ বিপদে পড়ে গেছি। কি? বুলার স্বর কেঁপে গেল। ল্যাবরেটরিতে আটকা পড়ে গেছি, বের হওয়ার কোনো উপায় নেই। রোবটটি এত নির্বোধ, আমাকে বের হতে দিচ্ছে না। এক্সপেরিমেন্ট বন্ধ করতেও রাজি নয়। আর আর 6 মিনিট পরেই ভয়ানক রেডিয়েশন শুরু হয়ে যাবে। একেবারে সোজাসুজি মারা যাচ্ছি। কি? বুলা একটা আর্তচিৎকার করল। কি আর করা যাবে, টোপনকে দেখো। আমার গলা ধরে এলো, তবু স্বাভাবিক স্বরে বললাম, বাইরে অবশ্যই সবাই খুব চেষ্টা করছে আমাকে বের করতে, লাভ নেই। এই শোনো শোনো, বুলা হঠাৎ চেঁচিয়ে উঠল। কি? তোমাদের রোবটটা কি ধরনের? বাজে, এক্কেবারে বাজে, পিটু ধরনের। যুক্তিতর্ক বোঝে? হ্যাঁ বোঝে, তবে 3য় শ্রেণীর লজিক খাটায়। তাহলে একটা কাজ করো, কি? রোবটটিকে বলো আমি মিথ্যে কথা বলছি। মানে? বুলার কণ্ঠস্বর অধৈর্য হয়ে উঠে, কাপা কাপা গলায় দ্রুত বলল, রোবটটার সামনে দাঁড়িয়ে জোরে জোরে বলো আমি মিথ্যে কথা বলছি, অর্থাৎ তুমি বলবে যে তুমি মিথ্যা কথা বলছো। ধ্যাত, আহা, বলেই দেখো না, দেরি করো না। আমি ল্যাবরেটরির শেষ ঘরে পৌঁছে আবার ছোট্ট ফুটোটা দিয়ে মাথা বের করলাম। নির্বোধ ধাতব রোবটটি স্থির হয়ে হাত তুলে দাঁড়িয়ে আছে। আমি ডাকলাম, এই এই রোবট। বলুন। আমি স্পষ্ট স্বরে থেমে থেমে বললাম, আমি মিথ্যা কথা বলছি। রোবটটি 2-1 মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর বিড়বিড় করে বলল, আপনি বলছেন আপনি মিথ্যা কথা বলছেন, কাজে আপনার এই কথাটি মিথ্যা, অর্থাৎ আপনি সত্যি কথা বলছেন। অথচ আপনি বললেন আপনি মিথ্যা কথা বলছেন, অর্থাৎ আপনার এই কথাটিও মিথ্যা। আপনি সত্যি কথাই বলছেন, কিন্তু আপনি বলছেন আপনি মিথ্যা কথা বলছেন, কাজে এই কথাটিও মিথ্যা। আপনি সত্যি কথাই বলছেন, অথচ আপনি মিথ্যা কথা বলছেন, অর্থাৎ সত্যি কথাই বলছেন, মিথ্যা কথা বলছেন। রোবটটি সেইভাবেই দাঁড়িয়ে থেকে একবার বলতে লাগলো, আপনি সত্যি কথা বলছেন, পর মুহূর্তেই বলতে লাগলো, মিথ্যা কথা বলছেন। এই ধাঁধাটি মিটিয়ে না দেওয়া পর্যন্ত এটি সারা জীবন এইভাবে দাঁড়িয়ে থেকে বিড়বিড় করে পরস্পর বিরোধী কথা বলতে থাকবে। আমার বুকের উপর থেকে একটা পাথর নেমে গেল। ল্যাবরেটরির ভেতরে এসে শুনলাম ঝনঝন করে ফোন বাজছে। রিসিভার তুলতেই বুলা চেঁচিয়ে উঠল, কি হয়েছে? চমৎকার, গাধা রোবটটি ধাঁধায় পড়ে গেছে। বুলা, তুমি না থাকলে আজ একেবারে মারা পড়তাম, কেউ বাঁচাতে পারতো না। তুমি যে বেঁচে আছো এটাই বড় কথা। রিসিভারে শুনতে পেলুম বুলা ঝরঝর করে কেঁদে ফেলল। সত্যি আমি বুঝতে পারি না আনন্দের সময় মানুষ কেন যে কাঁদে। বাইরে তখন লেজার বিম দিয়ে ইমার্জেন্সি এক্সিটটি ভাঙা হচ্ছে। রোবটটি ধাঁধা না মেটানো পর্যন্ত ওটা পরীক্ষা শুরু করতে পারবে না। হাতে অফুরন্ত সময়। আমি বিভাট্রণে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম, তারপর একটা সিগারেট ধরালাম। যদিও এখানে সিগারেট ধরানো সাংঘাতিক বেআইনি।